একজন স্বপ্নদ্রষ্টা, যিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন একটি বিধ্বস্ত জনপদের পরিবহনের মানকে নিয়ে যেতে আন্তর্জাতিক উচ্চতায়। বাংলাদেশের পরিবহন সেক্টরের অন্যতম সেই প্রাণপুরুষ জনাব ইফতেখার আহমেদ টিপু। জন্মগ্রহণ করেছেন 1949 সালের 23শে মার্চ। বাবা মরহুম জালাল আহমেদ এবং মা মরহুমা তৈয়বুন্নেসা আহমেদ। বাবা মায়ের বড় ছেলে টিপু তার মেধা, প্রজ্ঞা, সততা ও অভিজ্ঞতা দিয়ে বর্তমানে তিনি ইফাদ গ্রুপের চেয়ারম্যান। জনাব ইফতেখার আহমেদ টিপু ব্যবসার পাশাপাশি একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বও পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কাজও করছেন এই গুণী ব্যক্তিত্ব। FBCCI এর সম্মানিত সদস্য ইফতেখার আহমেদ টিপু শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন পত্রিকায় জনকল্যাণমূলক লেখা এবং বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছেন। আমার জীবনের প্রথম স্কুল তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল। এটা তখন প্রাইভেট স্কুল ছিল, বর্তমানে এটা সরকারি স্কুল হয়েছে। 1965 সালে আমি কমার্স সাবজেক্ট নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমি ঢাকা কলেজে ভর্তি হই। ঢাকা কলেজে আমি ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশন দুটাই করি। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হব, সব ঠিকঠাক। এমন সময় তো দুর্ভাগ্যজনিত বা আমাদের জন্য সুখবর নিয়ে আসলো আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম। দেশ স্বাধীন হওয়ার পর 17 ডিসেম্বর ইফতেখার আহমেদ টিপু ঢাকায় আসেন এবং কয়েকজন বন্ধু মিলে চেষ্টা করেন বিধ্বস্ত দেশের জন্য কিছু করার। 27শে মার্চ আমি এখান থেকে বেলাবো হয়ে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছি এবং তারপরের দিন সেখান থেকে বর্ডার পাস হয়ে আমি আগরতলায় পৌঁছি। দীর্ঘ 9 মাস পর 17 ডিসেম্বর আমি ঢাকায় এসে অবতরণ করি। আমরা যখন বাংলাদেশে ফেরত আসি তখন তো এটা একটা বিধ্বস্ত দেশ, বাড়িঘর নাই, দোকানপাট নাই, রাস্তাঘাট নাই, সারা পুরা মানুষের একদম শূন্য হাতে, মানে চারিদিকে ছুটোছুটি করার মতো অবস্থা, কোনো কারখানা নাই, উৎপাদনের কিছু নাই। সেই পরিস্থিতিতে সবাই মিলে একসঙ্গে হয়ে কোনো কিছু মূলধন ছাড়া যার পরিশ্রম দিয়ে কিছু করার চেষ্টা করে সবাই। তারপরে আস্তে আস্তে 72 সালের দিকে আমরা কয়েকজন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি এবং টুকটাক ব্যবসা শুরু করি। সবার সামগ্রিক প্রচেষ্টায় আস্তে আস্তে দেশের উন্নতি সাধনে এগিয়ে আসে এবং আমরা টুকটাক ব্যবসা করে আমি এই দলের সাথে ছিলাম 1985 সাল পর্যন্ত।
ইফতেখারের ইফ এবং আহমেদের আদ নিয়ে ইফাদ শব্দটির সৃষ্টি। মাত্র 14 জন কর্মী নিয়ে 1985 সালে যাত্রা শুরু করে ইফাদ অটোস লিমিটেড। সালে এসে আমি চিন্তা করলাম, না এইভাবে চলবে না, আমার নিজের কিছু করতে হবে। এই তখন তো দেশও এগিয়ে গেছে অনেক, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, সবার চেষ্টায় দেশ বিদেশ থেকে নানা রকম সাহায্যও আসতেছে। তখন আমি ইফাদ গ্রুপের কথা ভাবি, মানে প্রথমে ইফাদ অটোজের কথা ভাবি। ইফাদ অটোজ নামটা আসে আমারই নাম থেকে। আমার পুরা নাম হচ্ছে ইফতেখার আহমেদ টিপু। ইফতেখারের IF এবং আহমেদের AD, এইটার সংমিশ্রণে হলো ইফাদ। ইফাদ অটোজ লিমিটেড বিগত 3 দশক ধরে আমাদের মাননীয় চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু সাহেব বিগত 30 বছর ধরে অটোমোবাইল সেক্টরে একটি বড় অবদান রেখে আসছে। ইনশাল্লাহ ভবিষ্যৎ দিনগুলোতেও আমরা আরও ডাইভার্সিফাই করছি অটোমোবাইল সেক্টরে, যাতে আমরা বিভিন্ন সেক্টরে মানুষদেরকে বাস ট্রাক ছাড়াও আরও যত অটোমোবাইল সেক্টরের ভ্যালু এডিশন আছে সেটা নিয়েও আমাদের কোম্পানি কাজ করছে। অশোক লেল্যান্ড বিশ্বের সেরা গাড়ি উৎপাদনকারী সংস্থার একটি। ইফাদ অটোস আন্তর্জাতিকভাবে খ্যাত অশোক লেল্যান্ডের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে 1986 সালে। আমরা প্রথমে যখন ইফাদ অটোস লিমিটেড নিয়ে শুরু করি, আমরা ভারতের 3 হুইলার একটা অ্যাসেম্বলিং প্ল্যান করি সহযোগিতার সাথে করে। 86 সালে আমরা এসে এজেন্সি নিলাম ভারতের অশোক লেল্যান্ড কোম্পানির সাথে। আমার কোম্পানিতে যুক্ত হওয়াটা হয় 1999 সালে। তো অবশ্যই বাবা এবং বাবার যারা সিনিয়র মেম্বার্স ছিলেন তাদের পথ ধরেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। আজকে ইফাদ অটোস, ইফাদ গ্রুপ যে জায়গাটা এসে পৌঁছেছে, আল্লাহর মেহেরবানিতে এটা একদিনের কোনো জিনিস নয়। অনেক উত্থান ছিল, অনেক পতন ছিল, কিন্তু অফকোর্স যেটা আমাদের বাবাও আমাদেরকে সবসময় শিখিয়ে এসছেন যে সৎ পথে যে কোনো ব্যবসায় লেগে থাকলে, নিষ্ঠার সাথে লেগে থাকলে জয়ী তুমি হবেই। অশোক লেল্যান্ড কোম্পানি তখন মাত্র শুরু। এদেশে তো মেইনলি তখন ছিল জাপানের হিনো গাড়ি অথবা ব্রিটিশ বেডফোর্ড গাড়ি, তারপরে কিছু কিছু টাটা গাড়ি আসলো। আমরা এসে জোর সোরে অশোক লেল্যান্ড মার্কেটিং শুরু করলাম। অশোক লেল্যান্ড গাড়ি ইফাদ অটো যে করে শুধু বাস ট্রাক নয়, এবং এটা রেডি মিক্সচার, এই যে কংক্রিট মেড রেডি মিক্সচার, ডাম্প ট্রাক, ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্রাকশন ইকুইপমেন্টস, ওয়াটার ট্যাঙ্কার, ক্রেনস, রাস্তায় যে টিউবলাইট লাগানো হয় এটার ফিটিং ভেহিকেলগুলো আমরা করি। এবং এখন ধরেন আমরা প্রতি মাসে প্রায় 400 গাড়ি আমরা বাজারজাত করে থাকি। ইফাদ এন্টারপ্রাইজ লিমিটেডও কাজ শুরু করে 1985 সালেই। তখন থেকেই বাংলাদেশ সরকার সহ অনেক বড় প্রজেক্টে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। যে কোনো ইন্ডাস্ট্রি চলতে হলে, যত গার্মেন্টস বলেন, যা কিছু বলেন, কম্প্রেসার ইজ এ মাস্ট। একটা প্রজেক্টের দাম ইন্ডাস্ট্রি 100 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু $1 লক্ষ বা $80,000 একটা কম্প্রেসার না হলে সেই ইন্ডাস্ট্রি চলবে না। বর্তমানে কোম্পানিটি এশিয়ার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এয়ার কম্প্রেসারের প্রস্তুতকারক ELGI ইকুইপমেন্টস লিমিটেডের সাথে পার্টনারশিপেও আবদ্ধ রয়েছে। আমাদের সাকসেস ফ্যাক্টরস দুটো। নাম্বার 1 উইল বি দ্য প্রোডাক্ট। আমাদের যে এয়ার কম্প্রেসার, দে আর ভেরি হেভি ডিউটি, দে আর এনার্জি এফিশিয়েন্ট অ্যান্ড দে আর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড মোস্ট অফ অল দে আর অল CE সার্টিফাইড। সারা বিশ্বের 73টা দেশে 20 লক্ষ মেশিন এই মুহূর্তে চলছে, সো ভালোই চলছে। এবং আমাদের সেকেন্ড সাকসেস ফ্যাক্টর হচ্ছে আমাদের সার্ভিস কমিটমেন্ট। এবং আমরা চেষ্টা করি যে কোনো ধরনের সমস্যা যে কোনো প্রান্তে বাংলাদেশের 48 ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার্সরা গিয়ে এটার সমাধান করার চেষ্টা করে থাকে। এবং এটা আমরা মনে করি নট অনলি আওয়ার স্ট্রেংথ বাট ইট ইজ অলসো আওয়ার ডিউটি। বাংলাদেশের বৃহৎ পরিসরে ELGI ইকুইপমেন্টস লিমিটেডের এয়ার কম্প্রেসার ইফাদ এন্টারপ্রাইজ লিমিটেডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাগজ, ঔষধ, প্লাস্টিক সামগ্রী, খাবার এবং পানীয় উৎপন্ন হওয়া ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস এবং টেক্সটাইলে
সুনামের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। মোটামুটি আজকের দিনে আমরা ভালোই একটা মেজর মার্কেট শেয়ার অর্জন করতে পেরেছি। প্রায় 2500 মেশিন ইনস্টলেশনস আমরা একদিনে করেছি। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম মার্কেটটা নিয়ে নিয়েছি কম্প্রেসারের। এটা একটা মনে করি একটা ভাগ্যের ব্যাপার। সাফল্যের ধারাবাহিকতায় আসে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড। এই কোম্পানিতে রয়েছে ইতালি থেকে আমদানিকৃত OCRIM এর অটোমেটেড ফ্লাওয়ার মিল, যার রয়েছে প্রতিদিন প্রায় 160 টন ময়দা তৈরির ক্ষমতা। মাল্টি প্রোডাক্টসের মধ্যে হচ্ছে আমরা যেমন আটা, ময়দা, সুজি, তারপরে ডাউনওয়ার্ড প্রোডাক্ট চলে গেলাম আমরা প্রোডাকশন লাইন যায়, যেমন চিপস, বিস্কিটস, কেকস, নুডলস ইত্যাদি। প্রায় 28 রকম বিস্কিট আমরা তৈরি করছি এখন আমরা আমাদের ফ্যাক্টরিতে। এটা শুরু করি আমরা অ্যাকচুয়ালি 2003 সালে। প্রথমটা ছিল আমাদের ইটালিয়ান ফ্যাক্টরি ফ্রম ওক্রেম, এটা ফ্লাওয়ার মিল। এরপরে আমরা আসি 7 স্টেজ পদ্ধতিতে ওয়াশ করা রিফাইন্ড লবণে। এরপরে আমরা আসি বিস্কিটে, নুডলসে, চিপসে, এবং আমাদের প্ল্যান আছে এটা উত্তরোত্তর বাড়তে থাকবে। আমরা আরও ফ্যাক্টরিজ বাড়াবো। 17 কোটি লোককে খেতে হবে এবং ভালো জিনিস আমরা খাওয়াতে চাই। চেয়ারম্যান সাহেব সবসময় আমাকে বলেছেন, আমাদের সবাইকেই বলেছেন যে স্টে ট্রু টু দ্য প্রোডাক্ট, স্টে ট্রু টু ইয়োর বিজনেস। আমরা সবাই সেটাই চেষ্টা করি সবসময়। ইফতেখার আহমেদ টিপুর সুদক্ষ নেতৃত্বে ইফাদ গ্রুপের অগ্রযাত্রায় যুক্ত হয় আরও একটি পালক, ইফাদ এগ্রো কমপ্লেক্স লিমিটেড। প্রতি মৌসুমে 5000 কেজি মাছের পোনা সরবরাহের ক্ষমতা নিয়ে অদম্য হিসেবে নিজেকে প্রমাণ করে মৎস্য হ্যাচারি শিল্পে। এছাড়া 200 একর জায়গা জুড়ে চাষ করে প্রতি বছর প্রায় 1500 টন মাছের আভ্যন্তরীণ চাহিদা মেটায় ইফাদ এগ্রো কমপ্লেক্স লিমিটেড। এটা আমরা শুরু করি 2000 সালে, জাস্ট প্রজেক্ট শুরু করি। প্রজেক্ট উদ্বোধন করি আমরা 2003 সালে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাচারি করি। বেশিরভাগ হ্যাচারি ছিল তখন বাংলাদেশে 18টা ট্যাঙ্ক, মেটিং ট্যাঙ্ক। সেখানে আমরা করেছি 28টা মেটিং ট্যাঙ্ক দিয়ে, এবং 25টা পুকুর আমরা করি যেখানে আপনার ফিঙ্গার লিঙ্কগুলো রাখা হয়। তারপরে একটু বড় হলে আমরা নিজেরা মৎস্য চাষে চলে যাই। বাংলাদেশে প্রায় এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমাদের পোনা না গেছে। 2 থেকে 3 টন মাছ আমরা প্রতিদিন ভোর রাতে বিক্রি করি আমাদের ওখান থেকে, এবং আশা করি এটা একটা বিরাট জনগণের একটা মাছের একটা চাহিদা মেটানোর প্রচেষ্টা আমাদের। ইফাদ গ্রুপ দেশের অধিকতর সম্ভাবনাময় খাত আইটি ক্ষেত্রেও রাখতে যাচ্ছে তাদের দৃপ্ত পদচারণা। গত 30 বছরের যত ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স এবং আইটি রিকোয়ারমেন্ট আছে, তাই আমরা ভাবলাম ইফাদ গ্রুপেরই তো একটি বিশাল আইটি রিকোয়ারমেন্ট থাকে, সো ওটাকে একটি আমব্রেলার আন্ডারে নিয়ে আমরা সেই আইটি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে গিয়ে আমাদের একটি নতুন কোম্পানির ফেস আপ হয়েছে। সো স্পেসিফিকলি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেসিফিকলি ভেহিকল ট্র্যাকিং সিস্টেমস নিয়ে বাংলাদেশে আমরা বাজারজাত করা শুরু করব। বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের ব্যবসায়িক নক্ষত্র ইফতেখার আহমেদ টিপুর অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন আমেরিকান শিল্পপতি ও সমাজসেবী জন ডেভিসন রকফেলার সিনিয়র। এখন তো হাজার হাজার রকফেলার হয়ে গেছে, বিল গেটস এসে গেছে, এখন মিত্তাল গ্রুপ এসে গেছে, এরা ওয়ার্ল্ড ইকোনমিকে ডিকটেট করে। তখন কিন্তু আমি যখন ছাত্র যখন ছিলাম আমরা, তখন কিন্তু আপনার খুব কম সংখ্যকই ছিলেন যারা নাকি পুরো বিশ্ববাসী যাদেরকে এক নামে চিনতেন। তাদের মধ্যে একজন ছিলেন রকফেলার, এবং তার আমি একজন খুব ফ্যান ছিলাম এবং ফলো করার চেষ্টা করতাম উনি কী করেন, এবং তাকে ফলো করে করে আমি অনেক কিছু জীবনে শিখেছি। ব্যবসার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নবরাজের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে সময়ের প্রতিচ্ছবি 2012 সালে, সময়ের কণ্ঠস্বর 2013 সালে, সময়ের প্রতিধ্বনি 2014 সালে,
সময়ের দর্পণ 2015 সালে এবং সময়ের হালচাল 2016 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। অবসর সময় আমার হাজব্যান্ড একটু লেখালেখি করেন, মাশাআল্লাহ তার 5টা বই বেরিয়েছে, পেপারেও মাঝে মাঝে মানে ডেইলি পেপারেও মাঝে মাঝে লেখেন। আমাদেরকে ডেডিকেট করেছে তার একটি বই, আমার ওটা দেখে খুব ভালো লাগলাম, ওদেরও খুব ভালো লাগলো। এইভাবে আমাদের দাদা আমাদেরকে খুশি রাখে, সবসময় খেয়াল করে। ব্যক্তিগতভাবে সফল এই ব্যক্তিত্ব আমাদের তরুণ প্রজন্মকে কর্পোরেট পেশায় সফলতার বিষয় দিয়েছেন নিজের সুচিন্তিত মতামত। যে কোনো কাজের সফলতা পেতে হলে নিষ্ঠা, সততা এবং কর্মঠ হতে হবে। আপনার একটা উইল থাকতে হবে, একটা দিক নির্দেশনা থাকতে হবে, আমি এই করতে চাই, এবং অন্যকে ঠকিয়ে আমি বড় হতে চাই না। একে কিন্তু আল্লাহও ক্ষমা করবেন না। আমি যদি, যেমন আমি শেয়ার মার্কেটে এসেছি, আমি টেলিভিশনে বলেছি বিভিন্ন ইন্টারভিউতে যে আমি যদি কাচ্চি বিরিয়ানি খাই তাহলে আমার যারা শেয়ার হোল্ডার তারা যেন মাছ ভাত খেতে পারে। অন্যকে ঠকাবো এই চিন্তা বাদ দিতে হবে, মানুষকে হালাল খাওয়াবো। চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। আপনি যদি চিন্তা এইভাবে করেন, আস্তে আস্তে করে আপনার পার্টনারশিপ করতে হবে এমন কোনো কথা নাই, আপনি একাই করতে পারেন। যত বড় বড় গ্রুপগুলো সারা পৃথিবী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হয়েছে, ফ্যামিলি থেকে হয়েছে, একক গ্রুপ থেকে হয়েছে। পার্টনারশিপ করে কিন্তু কর্পোরেট হয়নি। একক ফ্যামিলি হবে, ফ্যামিলির আস্তে আস্তে ছড়াবে এবং তারাই পরিচালনা করবে। যেই বাইরের লোক আসবে তখনই গণ্ডগোল হবে, তাহলে আর কর্পোরেট করে হয় না। আমরা দেখেছি বাংলা, যা আমরা বিশেষ করে আমাদের বাঙালি, যেখানে আমরা বাঙালি 2টা দল, সেখানে 3টা, 2জন বাঙালি মিলে 2টা দল। কি করে? আমি আর আপনি মিলে এক দল, আবার আমি একটা আলাদা দল, আপনি একটা আলাদা দল। সেজন্য এখানে ঠিক পার্টনারশিপ করে কোনো একটা বড় কিছু করা বাংলাদেশে সম্ভব নয়। অবসর সময় তিনি কাটান স্নুকার ও গলফ খেলে। ঢাকা ক্লাবেও মাঝে মাঝে খেলেন স্নুকার, গলফ খেলতেন। এখন একটু অসুস্থতার জন্য গলফটা একটু কম খেলেন, হয়তো কিছুদিন পরে খেলবেন। আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে বন্ধের দিনে বা ছুটির দিনে, বিশেষ করে শুক্রবার, আমরা সকালবেলা নাস্তা খেয়ে এই রুমে আসি। এটা আমাদের স্নুকার রুম এবং জিম রুম। আমি, আমার 3 ছেলে এবং আমার 2 নাতিও, ওরাও ট্রাই করে। আমরা কম্পিটিশন খেলা খেলি এবং এখানে স্নুকার খেলি, বিলিয়ার্ড খেলি। এতে করে আমাদের একটা সুন্দর সময় চলে যায়। শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের প্রতি যথেষ্ট যত্নবান। তার স্ত্রী শিক্ষানুরাগী জনাবা নীলুফার আহমেদ বিয়ের পর থেকেই ইফাদ গ্রুপের নিবিড় পথচলায় রেখেছেন অকৃত্রিম নির্ভরশীল সহযোগীর ভূমিকা। একটা কথা বলতে চাই, আজকে আমার যে জায়গায় আমি এসেছি, আল্লাহ তাআলা এনেছেন, এর বিশাল একটা স্যাক্রিফাইস আছে আমার ওয়াইফের। আমি কাজ করতে যেয়ে অনেস্টলি অনেক দিন সকালে বেরিয়েছি, গভীর রাতে ফিরেছি। অ্যান্ড আমার ওয়াইফ কোনো দিন মুখ খারাপ করে নাই, মুখ কালো করে নাই, বরঞ্চ আমাকে সে বলছে হ্যাঁ তুমি শুরু করেছো, তোমাকে কষ্ট করতেই হবে। এটা আমাকে প্রেরণা জুগিয়েছে। বাসায় এসে মানে আমাদের সাথে, নাতি নাতনিদের সাথে, সবার সাথেই গল্প গুজব, একটু হই হল্লা করতে পছন্দ করেন। ছোট ছোট চুটকি বলেন বা ছোট ছোট ইয়া নিয়ে হাসাহাসি করতে পছন্দ করেন, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতেই পছন্দ করেন। আমরা তো বাচ্চা ছিলাম, বুঝতাম না। আচ্ছা আব্বা আসছে, আব্বার গাড়ির হর্নটা দিলে দৌড় দিয়ে যেতাম গেট খোলার জন্য। বাট যে সময়টা আম্মা একা একা আমাদেরকে ইয়ে করেছেন বা ওনারও যে সাপোর্টটা ছিল, অবশ্যই সেটা তো না বলার মতো, মানে না বললেই না। তার 3 পুত্র, প্রত্যেকেই উচ্চশিক্ষিত। বড় ছেলে জনাব তানভীর আহমেদ ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মেজ ছেলে জনাব তাসকিন আহমেদ ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ছোট ছেলে জনাব তাসফিন আহমেদ ইফাদ গ্রুপের ডিরেক্টর হিসেবে জনাব ইফতেখার আহমেদের অদম্য সৈনিক হিসেবে দায়িত্বরত আছেন। এখন আমার 3 ছেলে চলে এসছে দেশে। আমি ওদেরকে বলেছি তোমরা বিদেশে থেকে থাকবে কেন, যাদের দেশে কিছু করার নাই তারা থাকবে বিদেশে। তোমরা এখানে এতগুলো লোকের কর্মসংস্থান আরও বেশি করে কিছু করো, যেন আরও বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এতে দেশের যতটুকু যৎসামান্য পারি আমরা দেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা চলো সবাই মিলে সদ্ব্যবহার করি।
তিনোটাই মাশাআল্লাহ বাইরে পড়াশোনা করে এসছে, এখন সবাই বাবার সাথে ব্যবসা করছে। বাবার মতোই ওরা সফল, এখনও তো বয়স হয় নাই বলতে পারেন, বাবার পিছনে পিছনেই যাচ্ছে। বাবার মতোই পরিশ্রমী, সৎ। আমার মায়ের দেখা চোখে, মানে চোখে দেখা বা বুঝা, বাকিটা আল্লাহর হাতে। আপেল তো গাছ থেকে বেশি দূরে পড়ে না, তো আমরাও উই আর জাস্ট আ রিফ্লেকশন অফ আমাদের বাবা মা কীভাবে আমাদের করেছেন, এবং যেহেতু একই সাথে সবাই কাজ করি, এখন এটা আমি বলবো যে আল্লাহরই এটাও একটা দেয়া যে উই আর ফরচুনেট এনাফ যে আমরা সবাই এক অফিসেই যাই। এমন হতে পারতো যে আব্বা একখানে বা আমরা 3 ভাই 3খানে যাচ্ছি, সেটা হচ্ছে না। সেটা না হয়ে যেটা হচ্ছে আমরা সবাই একসাথেই যাচ্ছি, ওটাও আমাদের মানে আমরা অফিসটাকেও, বাসার যে এনভায়রনমেন্টটা, যে কাছে থাকা বা একটা ফ্যামিলির একটা যে আবেশ আমরা ফ্যামিলিতে পাই, আমরা অফিসেও কিন্তু সেটা তৈরি করে নিয়েছি। আমাদের যে টোটাল পুরা গ্রুপে যে কয়জন কাজ করছি আমরা সবাই একসাথে, সবাই ফ্যামিলি হিসেবে ট্রিট করছি, ওখানে ওই শিক্ষাটা কিন্তু বাসা থেকেই পাওয়া। তো বাবা সবসময় একটা জিনিস বলেছেন যে ভ্যালুজ, জীবনে সততা এবং এথিক্সটাকে সবচেয়ে উপরে মূল্যায়ন করতে। তো অনেক সময় আমরা দেখেছি যে আমরা আমাদের 3 ভাইয়ের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করে গেছে যে কাজ করব, কাজ করে যদি আজকে উপরের দিকে উঠতে পারি এবং তাতেই যেই অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনটা, সেটার মূল্য কিছু দিয়ে কিন্তু করা যায় না। যে কাজের মধ্যে থাকা, কাজ ও পরিবার, এর থেকে পৃথিবীতে আর ইম্পর্টেন্ট কিছু বলে আমরা মনে করি কোনো সময় পাইনি। আমার বাবা আরও আমার 2 বড় ভাই আমার আছে, এবং উনি এমন একটা লাইন ক্রিয়েট করে গেছে, হ্যাভ টু আদার ফাদার্স আফটার হিম। সো আমি এবং আমি সবচেয়ে ছোট, এবং আমি বলবো আদরের ভাগ্যটা মনে হয় সবচেয়ে বেশি আমার প্লেটে এসে পড়েছে। সো দ্যাটস অল আই হ্যাভ টু সে। পরিবারকে নিয়ে খুব গর্ব করি, কারণ খুব কমই দেখা যায় যে সবাই একসাথে এত সুন্দর করে থাকে। আর যেহেতু আমার বাবা নেই, উনি এখন আমার বাবা, এই বিজনেস প্রগ্রেস এটা ডেফিনেটলি পুরোপুরি আব্বুরই নিষ্ঠার কারণে। কারণ আমি সবসময় দেখেছি যে আব্বু খুবই হার্ডওয়ার্কিং, আর তারপরে সে খুবই ফোকাস। খালি ব্যবসায়িক আঙ্গিকে না, উনি দেশকে নিয়েও যে চিন্তাভাবনা করে, তার ফার সাইটেডনেস, এটা আমাকে খুবই আনন্দ দেয় এবং ভালো লাগে যে দেশের জন্য চিন্তা করা, দেশের মানুষের জন্য চিন্তা করা এবং আরও কিছু করতে পারা। এবং এই ছোট ছোট জিনিসগুলো আমাদের বাচ্চাদের মধ্যেও যখন উনি গড়ে তোলার চেষ্টা করে, প্রতিটি বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে, লিবারেশন বলেন কিংবা দেশকে কিভাবে আগিয়ে নেওয়া যায়, সেই জিনিসগুলো আমার খুব মনে ছুঁয়ে যায় যে এখনও এত সুন্দর করে উনি একটা এত বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও প্রতিটি জিনিস যে খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস খেয়াল করে। অনেক ওয়ার্ম এবং অনেক লাভিং, সবাই একসাথে থাকি আমরা। আমার ভাসুররা, আমার যারা, আমার শ্বশুর শাশুড়ি সব অনেক একদম নিজের ফ্যামিলির মতন। কখনো মানে ছেলের বউ হিসাবে মানে কখনো দেখেনি। শ্বশুর বউয়ের সম্পর্ক হচ্ছে বেশি মেয়ে আর বাবার সম্পর্ক, যেটা ওইটা আসলে দেখা যায়। উনি আমাদের সাথে অনেক 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 ফ্রেন্ডলি, আমার বাবার মতনই বলতে গেলে। আমি যদি আমার বাবার সাথে একটা কথা বলতে চাই, আমি হেজিটেট করবো না আমার শ্বশুরের সাথে সেম কথাটাই শেয়ার করতে। আর আমি এইটাই বিশ্বাস করে আমি যেতে পারবো ওনার কাছে যে উনি বুঝবে, অনেক ওপেন মাইন্ডেড, মানে কোনো ভেদ করবে না যে আমি ওনার মানে ছেলের বউ। আমি আমার দাদার বড় নাতি। দাদা আমাদেরকে খুব ভালোবাসে, সে আমাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, আমাদেরকে বাইরে নিয়ে যায়, খাওয়ায়। এটা আমার ছোট ভাই কেসির, সে আমাদের থেকে সবচেয়ে ছোট, এখনো খুব নটি হয়ে আছে এটা বলা যায়। দাদার সাথে খেলতেও খুব মজা পায় সে, দাদার চুল টানে। আসলে দাদা আমাদের জন্য দোলনা স্লাইড বানিয়েছে। আমি দাদার পিঠের মধ্যে পিঁপড়ে চালাই। আমি অনেক হ্যাপি থাকি যখন দাদা আমাকে বকা দেয়, আমি তাও হ্যাপি থাকি। জনাব ইফতেখার আহমেদ চিপুর
পুরো পরিবারের মধ্যে রয়েছে ঈর্ষণীয় অটুট বন্ধন। আমার হাজব্যান্ডের কথা বলবো যে দেখছি অনেক দিন ধরে ভীষণ রকম নিষ্ঠাবান, পরিশ্রমী, সততা, সব কিছু মিলেই একজন মানুষ। তা আমি যতটুকু পেরেছি ওয়াইফ হিসেবে পিছন থেকে চেষ্টা করেছি ওনাকে বিভিন্নভাবে সাহায্য করার। তো কতটুকু পেরেছি আল্লাহই জানেন। তো ছেলেরাও মাশাআল্লাহ ভালোই বাবার সাথে করে যাচ্ছে, সব ঠিক আছে। সব কিছু মিলেই আজকে এই পর্যন্ত আসা। আমরা সবাই মিলে প্রত্যেক দিন দুপুরে আমরা বাসা থেকে খাওয়া যায়, আমরা 3 ছেলে এবং বাবা মিলে অফিসে ডাইনিং করি। ওইটাই কিন্তু আমাদের বোর্ড মিটিংয়ের মতো, কী করা যায়, কী নতুন করা যায়, কী সমস্যা আমরা এগুলো আলোচনা করি এবং সমাধানের পথ বাইর করি। এই ছিল আস্থা, সততা ও নিষ্ঠার মূল মন্ত্র নিয়ে এগিয়ে চলা জনাব ইফতেখার আহমেদ টিপুর জীবনের অবিস্মরণীয় সাফল্যগাথা।